আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়ে তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থানের উপরে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের আলোচনায় চলে যাই। সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। আমাদের আজকের পাঠগুলো কি কি? আত্মকর্মসংস্থানের ধারণা, আত্মকর্মসংস্থান কি, আত্মকর্মসংস্থানের বৈশিষ্ট্যসমূহগুলো কি কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই দেশের শতকরা ৮০% মানুষ গ্রামে বাস করে। ২০১১ সালের জাতীয় অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কৃষিখাত থেকে আসে 20%, তারপরে শিল্পখাত থেকে আসে 30%, আর সেবা খাত থেকে আসে 50%। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক অনগ্রসরতা, চাকরির অভাব, যার কারণে দিন দিন বেকারের সমস্যা বেড়েই চলেছে। তো একটি দেশের সরকারের পক্ষে বিপুল সংখ্যক জনসংখ্যাকে চাকরির ব্যবস্থা করা সম্ভব নয়। বাংলাদেশে মোট কর্মহীন বেকারের সংখ্যা প্রায় 26 লক্ষ। এই বিশাল জনসংখ্যাকে রাষ্ট্রের পক্ষে পর্যাপ্ত চাকরির সুযোগ করে দেওয়া কোনো পক্ষেই সম্ভব হয় না। এখন এই বিশাল জনসংখ্যাকে কীভাবে মূল স্রোত দ্বারায় আনা যায়, তার অন্যতম মাধ্যম হলো আত্মকর্মসংস্থান। আমি এখন তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব, তাহলে তোমরা আত্মকর্মসংস্থান কী সেই সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পাঠ্য বইয়ে একটা গল্প আছে। মিস্টার হাফিজুর রহমান এসএসসি পাস করার পরে সে একটি জাহাজ কারখানায় চাকরি নিল, কিন্তু সেখানে প্রচুর খাটুনি, পরিশ্রম, কিন্তু স্বল্প বেতন, যা দিয়ে তার সংসার চালানো খুব কঠিন হয়ে পড়ে। পরবর্তীতে তিনি ওই চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন। গ্রামের বাড়িতে চলে আসার পরে এখন কি করবে চিন্তা ভাবনা করতেছে। কিছুদিন যাওয়ার পরে সে চিন্তা করলো যে তার বাড়ির আশেপাশে অনেক পতিত জায়গা জমি আছে, যেগুলো ব্যবহার করা হয় না। তিনি চিন্তা করলেন এখানে কি করা যায়। পরবর্তীতে তিনি উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে যোগাযোগ করেন। ওনারা কিছু পরামর্শ দিলেন। সেই পরামর্শ অনুযায়ী তিনি তার পতিত ওই জায়গায় করলা চাষাবাদ শুরু করেন। এইভাবে তিনি তার করলা চাষ কার্যক্রম ভালোভাবে শুরু করেন। দিন যত যায় তার করলা চাষের উৎপাদন ততই বৃদ্ধি পায়। এইভাবে মিস্টার হাফিজুর রহমান তার নিজের বাহ্যিক উন্নয়নের পাশাপাশি তার পরিবারে যেমন সচ্ছলতা এসেছে, আজ তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে সমাজের মানুষের কাছে পরিচিত। তিনি নিজের কাজের যেমন ব্যবস্থা করছেন, নিজের যেমন বাহ্যিক উন্নয়নের ব্যবস্থা করছেন, তেমনই সমাজের মানুষের কাছে একজন অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এইভাবে মিস্টার হাফিজুর রহমান তার দারিদ্রতা জয় করতে পেরেছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বুঝলাম যে কোনো কিছু করতে হবে। যদি নিজের অভাব দূর করতে চাই তাহলে আমাকে কোনো কিছু করার মাধ্যমেই নিজের বাক্য উন্নয়ন করতে হবে, নিজের আত্মকর্মসংস্থান ব্যবস্থা করতে হবে। পরনির্ভরশীলতা দূর করতে চাইলে কাজের কোনো বিকল্প নেই। এবার আমরা আসি আত্মকর্মসংস্থান জিনিসটা কী। আত্ম মানে নিজ, আত্ম মানে নিজ, আর কর্মসংস্থান মানে কাজ, অর্থাৎ নিজে নিজের যে কাজের ব্যবস্থা করে সেটাকে আমরা আত্মকর্মসংস্থান বলতে পারি। এবার আমরা বইয়ের পাশে একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই হোয়াইট বোর্ডের দিকে তাকাও। স্বল্প পুঁজি, নিজস্ব চিন্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলে। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হলো নিজের দক্ষতা থাকতে হবে। আমি যে কাজ করব সেই কাজে যদি আমার দক্ষতা না থাকে তাহলে পুঁজি দিলেও হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি আত্মকর্মসংস্থানের বৈশিষ্ট্য। আত্মকর্মসংস্থানের কতগুলো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হইল আয় বাড়ার সম্ভাবনা অসীম। আত্মকর্মসংস্থানের মাধ্যমে কোনো ব্যক্তি যদি তার জীবনের কোনো ব্যক্তি যদি জীবিকা অর্জনের ব্যবস্থা করতে চায়, শুরু থেকে তার লাভ হয় কম, ঝুঁকি থাকে, অনিশ্চয়তা বিদ্যমান, কিন্তু একটা সময় দিন যত যাবে তখন দেখা যাবে যে এখান থেকে প্রচুর পরিমাণে আয়ের ব্যবস্থা হয়। তাই আমরা বলতে পারি আত্মকর্মসংস্থানের মাধ্যমে যদি কাজ শুরু করি তা শুরুতে কম ইনকাম হলেও একটা সময় দেখা যাবে তার আয়ের পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর হলো সামাজিক মর্যাদা বাড়ে। অলস মানুষকে কেউই পছন্দ করে না। যারা অন্যের উপর ডিপেন্ড করে, অন্যের উপর নির্ভর করে, সমাজের মানুষ তাদেরকে কী করে, অবজ্ঞা করে, অবহেলা করে। তাই আত্মকর্মসংস্থানের মাধ্যমে যদি আমরা আমার নিজের বাক্য উন্নয়ন করতে পারি, নিজের পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে পারি, তাহলে দেখা যাবে সমাজের মানুষ তাকে সম্মান করবে, সমাজের মানুষের কাছে সে অনুসরণীয় হয়ে থাকবে। এইভাবে আত্মকর্মসংস্থান মানুষের সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে সাহায্য করে। 3 নম্বর হলো দক্ষতা। আত্মকর্মসংস্থানের সবচেয়ে বড় মূলধন হইল দক্ষতা, অর্থাৎ আমি যে কাজ করব সেই কাজ সম্পর্কে আমার ধারণা আছে কি না। পূর্ব কোনো ধারণা যদি না থাকে তাহলে আমি উক্ত কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো না। দেখা যাবে তখন আমার মূলধনটা একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তাই কোনো কাজ শুরু করার আগে যদি আমরা উক্ত কাজে দক্ষতা অর্জন করতে পারি তাহলে আমি আমার যে গন্তব্য সেই গন্তব্যে সহজে পৌঁছতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসি স্বাধীন পেশা। স্বাধীন পেশা আত্মকর্মসংস্থানের আরেকটা বৈশিষ্ট্য হলো স্বাধীন পেশা। এখানে উক্ত ব্যক্তি কারোর কাছে জবাবদিহিতা করার প্রয়োজন পড়ে না। এই কাজ যে কোনো জায়গায় যে কোনো স্থানে স্থাপন করা যায়। ইভেন ঘরে বসেও আমি এই কাজ করতে পারি। তাহলে নিয়মিত একটা অফিস মেনটেন করতে হয় না, নিয়মিত এক নির্দিষ্ট সময় কোথাও যেতে হয় না, কারো কাছে আমার কোনো জবাবদিহিতা নাই। তাহলে আমরা বলতে পারি যে আত্মকর্মসংস্থান একটি স্বাধীন পেশা। তারপরে আছে তরুণ সমাজকে অসামাজিক কাজ থেকে বিরত রাখে। আত্মকর্মসংস্থানমূলক কাজে যারা নিয়োজিত তারা কখনোই কোনো অসামাজিক কাজে লিপ্ত হতে পারে না, কারণ সে সবসময় তার জ্ঞান থাকে, তার খেয়াল থাকে যে কীভাবে নিজের বাক্য উন্নয়ন করা যায়, কীভাবে পরিবারকে সাপোর্ট দেওয়া যায়, কীভাবে এই সমাজের মানুষকে ভালো রাখা যায়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের আজকে যে তরুণ সমাজ বকাটো হয়ে গেছে, এই তরুণ সমাজকে যদি আমরা মূল স্রোত দ্বারা, অর্থনীতির মূল স্রোত দ্বারা যদি আমরা আনতে চাই তাহলে একমাত্র হাতিয়ার হলো
আত্মকর্মসংস্থানমূলক কাজে অংশগ্রহণ। আমরা যত বেশি তরুণ সমাজকে আত্মকর্মসংস্থানমূলক কাজে অংশগ্রহণ করতে পারবো, বৃদ্ধি করাতে পারবো, তাহলে দেখা যাবে এই তরুণ সমাজ এই সমাজের মানুষের কাছে অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে আবির্ভূত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হতাশা হওয়া যাবে না। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে। নিজে যতটুকু সম্পদ আছে, যতটুকু পুঁজি আছে, তাই নিয়ে আমরা যদি আমাদের কাজটা সঠিকভাবে সম্পূর্ণ করতে পারি, তাহলে দেখা যাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে একদিন পৌঁছতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6 নম্বর হলো গ্রামীণ সমাজ ও অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখে। যেসব ব্যক্তি আত্মকর্মসংস্থান কাজে নিয়োজিত থাকে, তাদের এই কাজ দ্বারা গ্রামীণ সমাজের মানুষের অনেক অর্থনৈতিক উন্নতি হয়। কিভাবে হয়? একটা কাজ করতে গেলে একজন ব্যক্তি একার পক্ষে সম্ভব হয় না। উদ্যোগ নেয় একজন, কিন্তু সেই উদ্যোগকে বাস্তবায়ন করতে গেলে দেখা যায় আরও 10টা মানুষের প্রয়োজন হয়। তাহলে এই যে সমাজের মানুষ যারা বেকার পড়ে আছে, বেকার বসে আছে, তারা যদি এই যে ব্যক্তি উদ্যোগ গ্রহণ করে তার কাজে যদি সামিল হয়, তাহলে দেখা যাবে কি উদ্যোক্তার পাশাপাশি আর 10জন মানুষেরও কি কাজের ব্যবস্থা হয়, আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হয়। এইভাবেই গ্রামীণ সমাজের অর্থনৈতিক উন্নতিতেও অবদান রাখা সম্ভব। বর্তমানে গ্রামীণ সমাজের 80% কাজই আত্মকর্মসংস্থানমূলক কাজ। তারপর হচ্ছে দেশপ্রেম উদ্বুদ্ধ করে। মানুষ যদি নিজের কাজে নিজের ব্যবস্থা করতে পারে, নিজের সমাজের অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারে, আর 10টা মানুষের কাজের ব্যবস্থা করে, এই ধরনের মানুষ কখনোই দেশের বিরুদ্ধে কোনো অন্যায় কাজ করতে পারে না। তারা কোনো অবৈধ কাজ লিপ্ত হতে পারে না। তারা সবসময় চায় দেশের কীভাবে উন্নতি করা যায়, দেশের যারা সমাজে যারা বসবাস করে তাদের ভাগ্য উন্নয়ন করা যায়। তারা কখনো দেশ বিরোধী কাজে লিপ্ত হতে পারে না। তাই আমরা বলতে পারি আত্মকর্মসংস্থান মানুষকে দেশপ্রেম উদ্বুদ্ধ করতে সাহায্য করে, দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সাহায্য করে, শীতার্ত মাঝে বস্ত্র বিতরণে সাহায্য করে, অসহায় গরিব তাদের ভাগ্য উন্নয়নও অনেক সময় সাহায্য করে থাকে। তাই আমরা বলতে পারি আত্মকর্মসংস্থানমূলক কাজে যারা নিয়োজিত তারা দেশপ্রেমিক হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই নিয়মিত বাসায় লেখাপড়া করবে। তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, বেশি সময় নেই। তাই যতটুকু সময় আছে বাসায় থেকে নিয়মিত লেখাপড়া চালিয়ে যাবে। বিনা কারণে কেউ বাইরে বের হবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।